নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, কারণ দল গঠন ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো করেছে। সামার ট্রান্সফার উইন্ডোতে অনেকগুলো প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। তো নতুন মরশুমে ইস্ট বেঙ্গল কীরকম বেস্ট প্লেয়িং 11 তৈরি করছে, সেখানে 3-5-2 এই ফরমেশন নাকি আরও বেশি অ্যাগ্রেসিভনেস নিয়ে অস্কার তার দলকে নামাতে চলেছে, বেস্ট প্লেয়িং 11 কী হবে, কোন কোন জায়গাতে এখনও প্লেয়ারের অভাব রয়েছে, কোন জায়গায় প্লেয়ার নিলে দল আরও বেশি শক্তিশালী হবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো দল গঠন যথেষ্ট ভালো হয়েছে। এখনও পর্যন্ত আমরা বিদেশি প্লেয়ার হিসাবে নতুন দুজন সাইনিং জানি। হ্যাঁ, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে এসে যাবে, কোনো রকম অসুবিধা নেই। সেই জায়গায় মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েলকে নতুন বিদেশি হিসাবে নেওয়া হয়েছে, কিন্তু এখনও দুটো পজিশনের প্লেয়ার ইস্টবেঙ্গল নেবে, একজন ডিফেন্ডার হবে আর একজন কিন্তু অ্যাটাকার লাইনের প্লেয়ার হবে, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠন ঠিকঠাকভাবে রয়েছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের পরিকল্পনা নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল সব থেকে আগে থেকে যেটা চেষ্টা করছে যে প্রথম যেটা টুর্নামেন্ট ডুরান্ড কাপ, চ্যাম্পিয়ন একটা দল গঠন করা, চ্যাম্পিয়ন হওয়া। কারণ ডুরান্ড কাপে লাস্ট ইয়ারে ইস্টবেঙ্গলের পারফরমেন্স মোটেই ভালো ছিল না, হতাশাজনক পারফরমেন্স ছিল। তার আগের বছরে কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালিস্ট ছিল, ফাইনালে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে ট্রফি জিতেছিল। তো ডুরান্ড কাপ কিন্তু অনেক দিন জেতা হয়নি এবং ইস্টবেঙ্গল মোহনবাগান একই জায়গাতে রয়েছে, একটা কম বেশি ট্রফিতে রয়েছে। তো ইস্টবেঙ্গল ট্রফি জেতার জন্য ডুরান্ড কাপ থেকে চেষ্টা করবে, তারপর ফেড কাপই বলো বা সুপার কাপই বলো সেটাও রয়েছে, এবং পরবর্তী সময় আইএসএল। তো প্রত্যেকটা টুর্নামেন্টকে কিন্তু টার্গেট করতে চলেছে আগামী সিজনে ইস্টবেঙ্গল। তো ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই ইস্টবেঙ্গল একটা নিজেদের ছাপ রাখতে চাইছে, সেই কারণেই এই বছরে এত আর্লি দল গঠন করেছে এবং দলও খুব তাড়াতাড়ি প্র্যাকটিসও শুরু করে দেবে, এবং ওভারঅল কিন্তু একটা অন্যরকম পরিকল্পনায় যেতে চলেছে ইস্টবেঙ্গল, যেটা অন্যান্য বছরে আমরা দেখতে পাইনি। একদম ওই শেষ পর্যন্ত গিয়ে দল গঠন এই রকম চলেছে, কিন্তু এই বছরে সমস্ত কিছু পরিকল্পনার পরিবর্তন হয়েছে। তো এবার কিন্তু দেখতে হবে যে রেজাল্ট কীরকম আসে। লাস্ট ইয়ারও যথেষ্ট ভালো ফার্স্ট 11 গঠন হলেও কিন্তু বেঞ্চ সেরকম নড়বড়ে ছিল, শক্তিশালী বেঞ্চ ছিল না বলে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স মোটেই ভালো হয়নি। আইএসএলে সেই পয়েন্ট টেবিলের একদম নিচের দিকে, ডুরান্ড কাপও ভালো যায়নি, সুপার কাপে প্রথম ম্যাচ হেরেই বিদায়। তো সেক্ষেত্রে এবছরে কিন্তু দল গঠন যথেষ্ট ভালো হয়েছে। তো আমরা যদি ইস্টবেঙ্গলের একটু পরিকল্পনা নিয়ে কথা বলি, প্রথমেই আমরা একটা প্লেয়িং 11 নিয়ে কথা বলবো যে 3-5-2-তে যদি অস্কার তার দলকে নামায় কীরকম দলটা হতে চলেছে। তো গোলকিপার পজিশনের জন্য নো ডাউট প্রফসেকান সিং গিল খেলবে, ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু দেবজিৎ মজুমদার রয়েছে, আদিত্য পাত্র হাইটের জন্য হয়তো খুব একটা সুযোগ পাবে না, গৌরব সাউ রয়েছে। তো গোলকিপারে অবশ্যই কোনো রকম চিন্তা নেই, অপশান কিন্তু আরও রয়েছে। এবার যদি আমরা 3 ডিফেন্স নিয়ে কথা বলি, তো 3 ডিফেন্সে কিন্তু অবশ্যই আনোয়ার আলী, লালচং ডুঙ্গা, তার সাথে মোহাম্মদ রাশিদকে দিয়েই কিন্তু পরিকল্পনা শুরু করাবে। এবার অনেকে বলবে রাশিদ তো মাঝমাঠের প্লেয়ার, রাশিদ ডিফেন্সে খেলতে পারে না। না না না, সেরকম ব্যাপার নয়। রাশিদ কিন্তু সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডিও দুটো পজিশনেই খেলতে পারে, কোনো রকম অসুবিধা নেই। এবার যদি ইস্টবেঙ্গল একজন পারফেক্ট সেন্টার ব্যাক নেয়, তাহলে সেই জায়গাতে কিন্তু সে খেলবে, রাশিদকে তখন অন্য কোনো পরিকল্পনায় রাখা হবে। তো সেক্ষেত্রে 3 ডিফেন্সের মধ্যে এটাই কিন্তু হতে চলেছে, এবং 3 ডিফেন্স যখন খেলা হয় তখন যারা উইন ব্যাক হিসেবে খেলে তাদের কিন্তু প্রচুর বড় দায়িত্ব থাকে, কারণ অ্যাটাকে গিয়ে যেরকম সাহায্য করতে হবে, সঙ্গে একইভাবে ডিফেন্সে এসেও সাহায্য করতে হবে। তো দুজন উইং ব্যাক হিসাবে কিন্তু একদিকে বিষ্ণু, সে নিজের নাম কিন্তু একদম ফার্স্ট 11-এ লিখিয়ে রেখে ফেলেছে, কারণ লাস্ট ইয়ারে তার যেরকম পারফরমেন্স ছিল। তো বিষ্ণু একদিকে শুরু করবে, আর এই বছরে কিন্তু নন্দকুমারের জন্য কঠিন চ্যালেঞ্জ, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে। নন্দ একদিকে রয়েছে, বা নন্দর ফিজিক্যাল এবিলিটিটা কিন্তু অবশ্যই কাজে দেবে ইস্টবেঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে নন্দকে কিন্তু উইন ব্যাক হিসাবে ব্যবহার করতে পারে। এবার এই জায়গাতেও অপশান কিন্তু ইস্টবেঙ্গলের কাছে থাকবে, সায়নের মতন প্লেয়ার বেঞ্চে থাকবে, আমানের মতন প্লেয়ার বেঞ্চে থাকবে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল নতুন প্লেয়ার হিসাবে বিপিন সিংকে নিয়েছে, তার এক্সপিরিয়েন্সের জন্য তাকেও কিন্তু ব্যবহার করতে পারে। এবার যদি আমরা মাঝমাঠ নিয়ে কথা বলি, মাঝমাঠ কিন্তু এই বছরে ইস্টবেঙ্গলের যথেষ্ট শক্তিশালী মাঝমাঠ রয়েছে। তো সেক্ষেত্রে মাঝমাঠে কিন্তু আমরা
ডিফেন্সিভ যারা কাজ করবে তাদের মধ্যে জিকসান থাকবে এবং মিগুয়েল কিন্তু বক্স টু বক্স মানে একদম ডিফেন্ডার হিসাবে খেলবে, মিডফিল্ডার বক্স টু বক্স হিসাবে তাকে খেলতে হবে এবং অ্যাটাকিং মিডিও হিসাবে নাওরে মহেশ সিংকে কিন্তু ব্যবহার করা হবে এবং দুজন ফরওয়ার্ড, একজন ইন্ডিয়ান ফরওয়ার্ড যদি কোচ খেলাবে ভাবে তো সেক্ষেত্রে এডমন্ড এবং অপর দিকে কিন্তু ডিমি রয়েছে। এবার যদি ভাবে যে দুজন একদম বিদেশি ফরওয়ার্ড খেলাবো তো সেক্ষেত্রে ডিমির সঙ্গে নতুন যে বিদেশি অ্যাটাকার আসবে তাকে দিয়ে শুরু করাতে পারে, কিন্তু এডমন্ডও ভালো অপশান, ডেভিড রয়েছে, অপশান কিন্তু এবছরে অনেকগুলো রয়েছে। যে অন্যান্য সিজনে যেমন একজন প্লেয়ারের পর অপশান আর খুঁজে পাওয়া যেত না, এবছর কিন্তু অপশান যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া বেঞ্চে একজন বিদেশি প্লেয়ার থাকবে, তার সাথে সাউলকেও বেঞ্চে রাখা হবে। এবার সাউলকে ছেড়ে অন্য কোনো প্লেয়ারকে নেওয়া হলে সেটা পরের ব্যাপার, কিন্তু বর্তমানে সাউল যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার তো সাউলকেও কিন্তু সেক্ষেত্রে বেঞ্চে রাখা হবে। এটা কিন্তু 3-5-2 এই ফরমেশনে যদি দল নামায় তো সেক্ষেত্রে হতে পারে। এবার যদি কোচ মনে করে যে না আমি ডিফেন্সকে আগে শক্তিশালী রাখবো তারপরে অ্যাটাকে যাব তো সেক্ষেত্রে কিন্তু একটু পরিকল্পনার পরিবর্তন হতে পারে, তো 4-2-3-1-এ যেতে পারে। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে কিন্তু একটা পরিবর্তন হবে যে যেটা এরকম 3 ডিফেন্স ছিল তার সাথে মোহাম্মদ রাকিবকে কিন্তু রাইট ব্যাক প্লেয়ার হিসাবে নিয়ে আসা হবে। এবার রাইট ব্যাকে কিন্তু অপশান ইস্টবেঙ্গলের কাছে কম, একজন ভালো রাইট ব্যাক হলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, প্রভাত রয়েছে, প্রভাতও যে খুব ভালো কিছু করেছিল লাস্ট ইয়ারে নয়, রাকিব ইনজিওর্ড ছিল কিন্তু যতটুকু খেলেছিল রাকিবের লাস্ট ইয়ারের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তো সেক্ষেত্রে একটা তো রাইট ব্যাক প্লেয়ার লাগবে এবং লেফট ব্যাক পজিশনেও যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে লেফট ব্যাকে নিশুকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় একমাত্র লালচংনুঙ্গা রয়েছে। তো লেফট ব্যাক পজিশনে একটা প্লেয়ার দরকার। হ্যাঁ, মার্ক জোকে অনেকে বলবে লেফট ব্যাকে তো খেলতে পারে, কিন্তু অস্কার মার্ক জোকে মিডফিল্ড ছাড়া কিন্তু বা উইঙ্গার ছাড়া কিন্তু খেলাবে না, কারণ তাকে দিয়ে ডিফেন্স ওয়ার্কটা কিন্তু খুব একটা ভালো করতে পারবে না বলেই তাকে ব্যবহার করবে না। তো সেক্ষেত্রে একটা লেফট ব্যাক একটা রাইট ব্যাক ইস্টবেঙ্গলে কিন্তু প্রয়োজন রয়েছে যদি ইস্টবেঙ্গল 4 ডিফেন্সে খেলে। তো এবার যদি আমরা মাঝ মাঠে নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে একটা মিগুয়েল রয়েছে, তার সাথে কিন্তু অবশ্যই জিকসানকে দিয়ে শুরু করা হবে, কিছুটা অ্যাটাকিং রোলে নাওরে মহেশ, আর আক্রমণ বিভাগে কিন্তু এডমন্ড রয়েছে, এডমন্ডকে একটা উইংয়ে ব্যবহার করতে পারে। এছাড়া এখানে বিপিনকে নিয়ে আসা যেতে পারে এবং ভিষ্ণু, এবং সেন্টার ফরওয়ার্ড সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু ডিমিকে ব্যবহার করা যেতে পারে। এবার যদি ইস্টবেঙ্গল মনে করে যে আমরা প্রথম থেকেই কিন্তু আরেকটু অ্যাটাকিং ফুটবল খেলবো এবং 4 বিদেশিকে নিয়ে একসাথে নামবো তো সেক্ষেত্রেও কিন্তু অপশান ইস্টবেঙ্গলের কাছে অনেকগুলো রয়েছে। যেরকম সাউলকে যদি বেঞ্চে রাখা যায়, মিগুয়েল, রাশিদ, ডিমি এবং একজন সেন্টার ব্যাক তাদের দিয়ে যদি খেলানো যায় সেই অপশানটা যেরকম থাকবে। তার সাথে ইস্টবেঙ্গল যদি মনে করে যে না আমরা দুজন স্ট্রাইকারকে আপফ্রন্টে খেলাবো, মাঝ মাঠে একজনকে খেলাবো আর অল ইন্ডিয়ান ডিফেন্সে যাব, তো সেক্ষেত্রে অল ইন্ডিয়ান ডিফেন্সে গেলেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অপশান রয়েছে। আনোয়ার রয়েছে, লাল রয়েছে, জিকসানকে সেক্ষেত্রে ডিফেন্সে নিয়ে আসা যেতে পারে এবং রাকিব রয়েছে, এবং যদি আরও একজন ভালো মানের সাইড ব্যাককে নিয়ে আসা যেতে পারে তাহলে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স খেলাতেও কিন্তু ইস্টবেঙ্গল পারবে, খুব একটা অসুবিধা হবে না। এবং মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী যে ধারাবাহিক লাস্ট 2টো সিজন ভালো করেছে তাকে বেঞ্চের অপশান হিসাবে ভাবা হচ্ছে। তো দেখো এর থেকেই বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু ইস্টবেঙ্গলের এখনও যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে দুজন সাইড ব্যাক লাগবে, ভালো মানের 2টো সাইড ব্যাক, একটা রাইট উইঙ্গার। এই অপশানটা হলে ঠিকঠাক হয়ে যাবে। এবং আমরা তো জানি যে নতুন দুজন বিদেশি আসছে, তো বিদেশিদের নিয়ে খুব একটা অসুবিধা নেই। তো এই যদি 3টে বা 4টে প্লেয়ার যদি আর ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু একদম শক্তিশালী দল হয়ে যাবে। যেরকম ফার্স্ট 11 শক্তিশালী সেরকম কিন্তু বেঞ্চও ইস্টবেঙ্গলের শক্তিশালী হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম ইস্টবেঙ্গল ঠিক কতটা শক্তিশালী দল গঠন করেছে, কোন জায়গায় খামতি রয়েছে আমি আমার মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো জায়গায় যদি আমার বলতে ভুল হয়ে যায় তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্স ওপেন রইল, তোমরা জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।